মায়া ক্লাসরুমে প্রবেশ করতেই দেখতে পেল ফ্যানের সাথে একটা ঝুলন্ত লাশ। এটা দেখে মায়া চিৎকার করতে লাগলো। মায়ার চিৎকার শুনে পুরো কলেজের ছেলেমেয়েরা দৌড়ে চলে গেল মায়ার কাছে আর বলতে লাগলো, কি হয়েছে মায়া? তুই হঠাৎ এভাবে এত জোরে চিৎকার করলি কেন? আশা, ক্লাসরুমে একটা ঝুলন্ত ছেলের লাশ। মায়ের কথা শুনে সবাই ক্লাসের ভিতরে তাকাতে দেখতে পেল একটা না তিনটা ফ্যানের সাথে লাশ ঝুলছে। এটা দেখে সবাই ভয় পেয়ে গেল। লাশগুলোর শরীরে একটা কাপড় নেই, পুরো শরীর থেকে চিরচির করে রক্ত পড়ছে, পুরুষাঙ্গটাও কেটে ফেলেছে। সবাই আর ওইখানে দাঁড়িয়ে না থেকে চলে গেল প্রিন্সিপাল স্যারের কেবিনের কাছে। স্যার, আমাদের ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাসরুমে তিনটা লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছি। এইভাবে দিনের পর দিন যদি কলেজের প্রতিটা ক্লাসে লাশ পাওয়া যায় তাহলে আমরা এই কলেজ ছাড়তে বাধ্য হব। সবার পিছন থেকে একজন বলে উঠল, তোমরা এই কলেজ ছেড়ে কোথাও যাবে না, এই কলেজেই থাকবে, এই কলেজে লেখাপড়া করবে। ভিপি স্যার, এইভাবে যদি প্রতিদিন একের পর এক লাশ পাওয়া যায় কলেজে, যদি আমরা ক্লাস না করতে পারি তাহলে আমরা পরীক্ষায় কি লিখব আপনি বলেন। কাল থেকে এই কলেজে একটা লাশও পাওয়া যাবে না। ফার্স্ট ইয়ারের রুমের দরজায় লেখা ছিল যে ক্লাসে আজকে খোলা যাবে না, তাহলে কে খুললো ক্লাসটা? ভিপি স্যার, আমি খুলছি। গতকালকে আমার পায়ের একটা নুপুর হয়তো ওই ক্লাসে পড়ে গিয়েছিল, তাই আমি আর কি ওইটা নিতে আসছিলাম, পরে দেখি এই অবস্থা। এই নাও তোমরা নূপুর, যারা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ো তারা আজকে ইন্টার সেকেন্ড ইয়ারে বি শাখায় চলে যাও, ওইখানে আজকে তোমাদের ক্লাস হবে। সবাই আস্তে আস্তে চলে যেতে লাগলো। এইদিকে আমি চলে আসলাম প্রিন্সিপাল স্যারের কেবিনে। আমাকে দেখে প্রিন্সিপাল দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো, ভাই ভাই ভাই, আপনি এখানে বসেন, আমি ওই চেয়ারে এসে বসতেছি। প্রিন্সিপাল স্যার, আপনি আপনার চেয়ারে বসেন না। এই কলেজে যাই হয়ে যাক না কেন, এই খবর যাতে বাইরে না যায় এটা একটু খেয়াল রাখবেন। আমি আমার কাজ শেষ করে চলে যাব এই কলেজ থেকে। কিন্তু তুমি প্রতিদিন কাউকে না কাউকে খুন করতেছো কেন মেঘ? ওরা তোমার কি ক্ষতি করেছে আমাকে একটু বলবে? পুরো ডিটেলস বলতে হবে না, কি শর্টকাটে বলবো? তোমার যেভাবে ভালো লাগে ওইভাবেই বলো। তাহলে শুনেন, 2 বছর আগে এই কলেজের ছাদ থেকে লাফ দিয়ে 1 সপ্তাহে 6 জনের মৃত্যু হয়েছে। এটা তো আপনার মনে আছে, তাই না? এটা তো মনে আছে, কিন্তু পুলিশ তো বলল যে 6 জন মেয়ে আত্মহত্যা করেছে। কেউ আত্মহত্যা করে নাই। এই দেখেন রিপোর্ট, ওই 6 জন মেয়েকে কিডন্যাপ করে নিয়ে তাদেরকে ধর্ষণ করেছে, পরে তাদেরকে ছেড়ে দিয়েছে। যখন ওরা জানতে পারে সেই তাদের পেটে বাচ্চা এসেছে, তখন তারা আর কেউ উপায় না পেয়ে আত্মহত্যা করে। আমি ওই 6 জন মেয়ের সঙ্গে যারা এমন করেছে তাদেরকে এমনভাবে শাস্তি দেব যাতে আর কোনো দিন দুনিয়ার আলোয় না দেখতে পারে। তুমি যা ইচ্ছা করো, আমি তোমাকে বাধা দেব না, তবে একটু সতর্ক থাকবে যাতে এই কথাগুলো মিডিয়াতে না চলে যায়। মিডিয়াতে চলে গেলে বুঝতেই তো পারছো। আমি জানি স্যার, কিন্তু পুলিশ আমাদের কাছে কেন বললো এটা আত্মহত্যা? পোস্টমর্টম করার পর তো রিপোর্ট এসেছিল, ওইগুলো তো স্পষ্টই লেখা ছিল যে আত্মহত্যা। পরে আমাকে একজন ডাক্তার জানিয়েছে এমন হয়েছে। এরপর আমি ওইখানে যাওয়ার পর এই রিপোর্টগুলো পাই। যারা যারা এমন করেছে তাদেরকে এমনভাবে শাস্তি দিবে মেঘ যাতে তারা অন্য কারো সাথে ওই রকম করার আগে 7 বার ভাবতে হয়। ইনশাআল্লাহ স্যার, আমি তো মাফিয়া জগৎ থেকে বের হয়ে গিয়েছিলাম, তবুও ওরা আমাকে বের হতে দিল না। আবার আমাকে সেই কালো জগতে ঢুকতেই হলো। কালো জগৎটা তোমার মতো ভালো মানুষের জন্যই। তোমার যে কোনো হেল্প লাগলে আমাকে বলবে, আমি সব দিক দিয়ে করব। ঠিক আছে স্যার। আর ওই লাশগুলো একটু পর আমার লোকেরা পুলিশের ছদ্মবেশে এসে নিয়ে যাবে ওদের। ঠিক আছে, এখন তাহলে তুমি যাও। প্রিন্সিপাল স্যার এর কেবিন থেকে বেরিয়ে চলে আসলাম বাইরে। এসে দেখি একজন সাংবাদিক এসে প্রিন্সিপাল স্যারের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমি বলতে লাগলাম, কি ব্যাপার স্যার, এইখানে কি করেন আপনি? আজকে ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাসরুমে 3টা লাশ পাওয়া গেছে, আমি খবর পেয়েছি তাই এইখানে এসেছি। লাশ পাওয়া গেল তো আর কলেজে
চলতো না, তাই না? আপনি একবার চারিপাশ তাকিয়ে দেখেন, সব ক্লাসে ছাত্রছাত্রী আছে, আর আপনাকে কে বলেছে যে এই কলেজে 3টা লাশ পাওয়া গেছে? আমাকে একজন ফোন দিয়ে বলল যে এই কলেজে লাশ পাওয়া গেছে। চলেন আপনাকে দেখিয়ে আনি ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাসরুমটা। এই বলে আমি সাংবাদিককে নিয়ে চলে আসলাম ক্লাসরুমে। এসে দেখতে লাগলাম ক্লাসরুমটা। দেখেছেন সাংবাদিক সাহেব, এইখানে কোনো লাশ নেই। সরি, এই কলেজে আসার জন্য আর কখনোই ভুল ইনফরমেশন পেয়ে আসবো না। গুড বয়। আচ্ছা, আমাকে কোন নাম্বার থেকে ফোন দিয়েছো? ওই নাম্বারটা আমাকে একটু দেন তো দেখি, এই কলেজের কেউ ফোন দিয়েছে নাকি? 017353398, এই নাম্বার থেকে আমাকে ফোন দিয়েছে। আচ্ছা, এখন আপনি যাইতে পারেন। আর কখনোই যেতে এই কলেজের আশেপাশে না দেখি আপনাকে। স্যার, আর দেখবেন না। সাংবাদিক চলে যেতেই আমি আমার বাইকটা নিয়ে চলে আসলাম বাসায়। বসে বসে টিভি দেখতেছি, এমন সময় কলিং বেল বেজে উঠলো। দরজাটা খুলতেই দেখতে পেলাম একটা বোরকা পরা মেয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখেই বলতে লাগলাম, এই আপনি কে, আর এইখানে কেন এসেছেন? ভাই, আমি মিরাজ। আশেপাশে কিছু লোক দেখতে পেয়েছি, ওদের দেখে সন্দেহ হয়েছে ওরা হয়তো অন্য গ্যাংয়ের লোক, তাই আমি বোরকা পরে এসেছে। ভেতরে আয়। আর ওই নাম্বারটা কার জানতে পারছিস? ভাই, ওইটা হচ্ছে নীল গ্যাংয়ের কারো নাম্বার। আকাশের এনআইডি দিয়ে সিমটা ভেরিফিকেশন করা হয়েছে। এই এনআইডি কার্ড দিয়ে আরও 55টা সিম কার্ড কেনা হয়েছে। এই সিমগুলো কোথায় কোথায় অ্যাক্টিভ আছে আজকে রাতের ভেতরে আমাকে জানাবি। আর তোকে যে ছবিটা দিয়েছি ওই লোকটার ব্যাপারে কি জানতে পারছিস? ভাই, ওই লোকটার ব্যাপার কিছু জানতে পারি নাই, তবে আমাদের লোকেরা খোঁজ করতেছে। আগের মতো তো আর গ্যাংটা স্টার্ট করি নাই। আপনি যদি বলেন তাহলে আমাদের সকল লোকদের ফোন দিয়ে বলবো আবার কাজ শুরু করার জন্য। বলে দে সবাই কে আমি আবার ফিরে এসেছি। আবারও কালো জগতে চালু হয়েছে। পাপীদের শাস্তি দিতে আমি আবার ফিরে এসেছি। ঠিক আছে ভাই, এই নেন আপনার আগের ফোন। আগের সকল নাম্বার আছে, আপনি যদি কারোর সাথে যোগাযোগ করতে চান করতে পারেন। মীরার খোঁজ পেয়েছিস তোরা? না ভাই, ভাবির খোঁজ পাই নাই। আর আপনার সাথে ওই ঘটনার পর ভাবিকে আমরা অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আর আপনাকে ওরা চিনতে পারবে না। আপনার মুখের তো প্লাস্টিক সার্জারি করা হয়েছে। এই নে, এটার রাখ। যদি রাস্তায় কোনো সমস্যা হয় তাহলে সাথে সাথে গুলি করে ফেলবি। পরে যা হবার দেখা যাবে। আর একটা কাজ করতে হবে। কি কাজ ভাই? এই থানার ওসির সকল খবর আমার চাই। সে কার সাথে চলাফেরা করে, কোথায় কোথায় যায়, পার্ট টু পার্ট পাই, সব খবর আমি চাই। ঠিক আছে ভাই, কালকেই আপনি পেয়ে যাবেন সকল খবর। এখন আমি চাই। যা। মিরাজ চলে যেতেই মেঘ তার ফোনটা অন করতেই হাজার হাজার ফোন কল, হাজার হাজার মেসেজ আসতে লাগলো। প্রায় 10 মিনিটের মতো মোবাইলটা হ্যাং করেছিল। মেঘ তার ফোনটা হাতে নিয়ে কল লিস্টটা চেক করতে লাগলো। 3 বছর আগে প্রায় 1000+ মিস কল মীরার, কিন্তু কেউ ফোনই উঠায় নেই। মেঘ ওইসব না দেখে ফোন দিল প্রধানমন্ত্রীর নাম্বারে। এইদিকে প্রধানমন্ত্রী পায়ের উপর পা তুলে আঙ্গুর ফল খাচ্ছে। এমন সময় তার পিয়ে বলতে লাগলো, স্যার মেঘ ফোন দিয়েছে। দূর ছাগলের বাচ্চা, মেঘকে আরো 3 বছর আগে মেরে ফেলেছিল নীল গ্যাংয়ের লোকেরা, আর তুই বলতেছিস সে আকাশ ফোন দিয়েছে? এই দেখেন ওনার নাম্বার থেকে কল এসেছে। প্রধানমন্ত্রী নাম্বারটা দেখে চমকে গেল। তাড়াতাড়ি তার পিয়ের হাত থেকে ফোনটা নিয়ে কানের কাছে ধরতেই ওপাশ থেকে মিউজিক আসতে লাগলো। লা 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 লা। কিছুক্ষণ মিউজিক বাজার পর ওই পাশ থেকে বলতে লাগলো, হে মিস্টার প্রধানমন্ত্রী, কি খবর? অনেক বছর পর আপনার সাথে কথা হলো। কেমন আছেন? আগের মতো আপনার গ্যাং চলতেছে নাকি? বা ভাই, আপনি বেঁচে আছেন? কেন, তুই কি ভাবলি আমি মরে গেছি? এত সহজেই তো আমি মরবো না রে। তোদের মতো কুকুরকে যদি আমি ছেঁচড়াতে জ্যান্ত কবর না দিতেছি ততদিন আমি মরবো না। শালা কুত্তার লেজ এখনো সোজা হয় নাই। বেকা ছিল, এখনো বেকাই আছে দেখছি। তোর কাছ থেকে তো সব কিছুই কেড়ে নিয়েছি। এখন যখন জানতে পেরেছি তুই বেঁচে আসিস, তাহলে তো তোকেও খতম করতেই হয়। অপেক্ষায় আছি তোদের জন্য। তাড়াতাড়ি আয় আমার কাছে, যাতে তাদের মাংসগুলো আমি আমার কুকুরগুলোকে খাওয়াতে পারি। ওরা অনেক দিন ধরে ক্ষুধার্ত। ভয় পাইছি, প্লিজ আমাকে ছেড়ে দে। আমি আর এমন করব না। ভাবছিস আমি তোকে এইগুলো বলবো? কখনোই না। আমি এই দেশের প্রধানমন্ত্রী, তোকে যেখান থেকে পারি ওইখান থেকেই বের করে নিয়ে আসবো, দেখে নিস।
ঠিক আছে, আমাকে খুঁজতে থাকেন, আমি ওই আপনার কিছু তথ্য বের করি। কি বলেন আপনি? এরপর না হয় আমরা দুজনেই ফুটবল খেলবো। আপনি ফাঁকা মাঠে গোল তো একবারই দিয়েছেন, এবার না হয় আমি আপনার সকল চলাফেরার সাথে গেমটা খেলে এরপর গোল করব। রাখলাম এখন। মেঘ ফোনটা কেটে দিল। এইদিকে প্রধানমন্ত্রী রাগে ঠাস করে চড় মারল তার পিএকে, কিন্তু তার পিয়ের গালে চড়টা না লেগে তার স্ত্রীর গালে চড়টা লেগে গেল। তুমি আমাকে আবার মারলে? আজকে তো আমি আব্বুকে ফোন দিয়ে বলেই ছাড়বো। এরপর আব্বু এসে তোমার মাথাটা হাতে নিয়ে ফুটবল খেলবে। তুমি আমার বাবাকে চিনো না, আমার বাবা আন্ডারওয়ার্ল্ড ডন। বউ সরি, আমি তো আমার পিএকে সর মেরেছিলাম, তোমার গালে লেগে গেছে। তুমি প্লিজ তোমার আব্বুকে ফোন দিও না। তোমার জন্য আমি রাতে উপহার নিয়ে আসবো। সত্যিই নিয়ে আসবে তো? সত্যি নিয়ে আসবো। এখন তো একটু হাসো। হি হি হি। এইদিকে প্রধানমন্ত্রী তার স্ত্রীর সাথে কথা বলতেছে, এমন সময় মেঘ তার ফোনটা বের করে ফোন দিল বাবুকে। এত বছর পর বাবু তার ফোনে মেঘের নাম্বার দেখে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে বলতে লাগলো, বাবা ভাই, আপনি তো এত বছর পর আমাকে ফোন দিলেন। বাবু, আমি আবারও আন্ডারওয়ার্ল্ডের কালো জগতে ফিরে এসেছি। ইউ কাম মাই হোম। ভাই আপনি আপনার লোকেশন পাঠিয়ে দেন, আমি 1 ঘন্টার ভিতরে চলে আসতেছি। আমি দুনিয়ার যে কোনো মাথায় থাকি না কেন, 1 ঘন্টা যখন বলেছি 1 ঘন্টার ভিতরে আসবো। গুড বয়, দেখো তোমার নাম্বারে মেসেজ করে পাঠিয়ে দিয়েছি আমার লোকেশনটা। ভাই পাইছি, আমি মাত্র 60 কিলোমিটার দূরে, আপনি এখনই চলে আসতেছি। শোনো, আগে আমার কথা, এমনভাবে সেজে আসবি যাতে তোকে কেউ চিনতে না পারে। মিরাজ আমাকে বলে গেছে আশেপাশের নীল গ্যাংয়ের লোকেরা আছে, ওরা তোকে দেখলেই চিনে ফেলতে পারে। আপনি চিন্তা করবেন না এখন। আর এই বাবুকে পাইছেন না, এই বাবু এখন অনেক স্মার্ট হয়েছে, আমাকে দেখলেই বুঝতে পারবেন। তাহলে তো দেখতেই হয়, চলে আসো তাড়াতাড়ি, রাখলাম এখন। ভাই। মেঘ ফোনটা কেটে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। প্রায় 1 ঘন্টা পর ঘরের কলিং বেল বেজে উঠল। মেঘ দরজা খুলতেই দেখতে পেল একটা ছেলে দাঁড়িয়ে আছে। তাকে দেখে মেঘ বলতে লাগলো, কি ভাই, এইখানে কেন এসেছেন? আমার ভাই যেখানে আমিও সেখানে। ভাই আমি বাবু। বা, তোকে তো চেনাই যাচ্ছে না, এত চেঞ্জ হয়েছিস কি করে? বিয়েটে করলি নাকি? বিয়ে তো করেছি ভাই, তবে আপনি যখন ফোন দেবেন আমি তখনই হাজির হব। আমার এত পরিবর্তন শুধু আপনার জন্য হয়েছে, আগে কখনোই আমি এমন ছিলাম না। আপনার কারণে আমার এত পরিবর্তন, আর আমার স্ত্রীর কারণে। যাই হোক, সব কিছু নিয়ে এসেছে তো? ভাই সব কিছু নিয়ে এসেছি। কী কী করতে হবে এক এক করে বলতে থাকেন, আমি কাজ শুরু করে দেই। সবার আগে তুমি আমার হ্যাকিং জগতে প্রবেশ করো। আগে দেখো নীল গ্যাংয়ের কেউ আছে কি না, যদি থাকে তাহলে তাকে বের করে দাও। ওকে ভাই, বসেন আপনি, আমি এখনও চেক করতেছি। বাবু চেক করতে লাগলো। এইদিকে মেঘ বসে বসে দেখতে লাগলো। বাবু হচ্ছে কম্পিউটারের এক্সপার্ট। 50 সেকেন্ডের ভিতরে যে কারো কোনো কিছু হ্যাক করে ফেলতে পারে। এইদিকে বাবু কয়েকবার হ্যাকিং জগতে প্রবেশ করতে গিয়েও করতে পারলো না। এটা দেখে মেঘ বলতে লাগলো, বাবু কি হয়েছে, বারবার বের করে দিচ্ছ কেন? ভাই নীল গ্যাংয়ের কেউ না কেউ আমাদের অ্যাক্সেস নিয়ে আমাদেরকেই বের করে দিয়েছে। এখন ওরা যাকে মন চাই তাকে ঢুকাতে পারবে আর বের করতে পারবে। আমাদের আরেকটা গ্রুপ আছে, ওইটাই ঢোকার চেষ্টা করো তো, দেখো ঢুকতে পারো কি না। আমি দুইটাই দেখছি, একটাও কাজ করতেছে না। এই 3 বছর তো আমি ল্যাপটপ একবারও ওপেন করে নাই, দেখি নাই, বাবা কোনো সাইডে যায় নাই। তবে ভাই এই অ্যাক্সেস আমি আনতে না পারলেও আরেকজন আনতে পারবে। আরে কে আনতে পারবে? তোমার চাইতে অন্য কেউ কি নেই যে এত তাড়াতাড়ি টাইপিং আর কোডিং বসাতে পারে? ভাই আমার চাইতেও ভয়ঙ্কর মানুষ আছে। আমি তো 50 সেকেন্ডে সব কিছু নিয়ে আসতে পারি, আর সে 30 সেকেন্ডে সব কিছুই তার কন্ট্রোলে নিয়ে আসতে পারে 2 মিনিটের জন্য। 2 মিনিটের জন্য আনলে কি হবে? ওইটাই তো এখন আমাদের জরুরি। ওইটা আনতে পারলে আমি সব কিছুই তথ্য ফিরিয়ে আনতে পারতাম। আমার সিক্রেট কোডিং ফাইল এমনভাবে তৈরি করেছি, ওইটা হাজার হ্যাকারটাও ও যদি ট্রাই করে তাহলেই ও খুলতে পারবে না। 2 মিনিটের মধ্যে আমাদের কাছে আনতে পারলে ওই 2 মিনিট এর ভিতরে আমি আবার পুরোপুরিভাবে আমাদের অ্যাক্সেসটা আবার ফিরিয়ে আনতে পারবো। আমরা চাইলে তাদেরকেও বের করতে পারবো।
আচ্ছা তুমি তাকে ফোন দাও আর বলো আজকে সন্ধ্যা 7টায় রিমঝিম কফি শপে দেখা করতে আমাদের সাথে। ঠিক আছে ভাই, আমি এখনই তাকে ফোন দিয়ে বলে দিতেছি যে আজকে দেখা করতে আমাদের সাথে। আমার কাছে 35 লক্ষ টাকা আছে, এই টাকা দিয়ে দিই তাকে। আমি থাকতে তুই দিবি কেন? প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টে ঢোক। গত 3 বছরে কত কোটি টাকা পাচার করেছে এই দেশ থেকে। দেখ আর কোন কোন অ্যাকাউন্টে টাকা আছে, ওই অ্যাকাউন্টগুলো থেকে সকল টাকা আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার কর। আর এমন একটা মেসেজ করবে যাতে সে অজ্ঞান হয়ে যায়। তুই কাজ কর, আমি বাইরে থেকে আসতেছি। ঠিক আছে ভাই, আর আমার জন্য ওইটা নিয়ে আসেন একটু। তোরা অভ্যাস গেল না। আচ্ছা নিয়ে আসবো, এই নে কাজ কর। এই বলে চলে আসলাম বাইরে। এই দিক ওই দিক একবার তাকিয়ে দেখে নিলাম কেউ আছে নাকি। আশেপাশে কয়েকজন লোক বসে আছে, দেখেই বোঝা যাচ্ছিল না নীল গ্যাং এর লোক। আমি এইসব পাত্তা না দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম বিয়ারের দোকানে। ভাই 2 বোতল বিয়ার দেন তো। কি ব্যাপার আকাশ ভাই, আপনি কলেজের ভিপি হয়েও যদি বিয়ার খান তাহলে কলেজের ছেলেমেয়েরা কি শিখবে আপনার কাছ থেকে? ভাই আজকে একটু খাইতে মন চাইতেছে, তাই আর কি নিতে আসলাম। গার্লফ্রেন্ড ধোকা দিয়েছে বুঝতে পারছি ভাই। এই নেন 1265 টাকা দেন। এই নাও টাকা, এখন যাই তাহলে আমি। এই বলে বিয়ার 2টা নিয়ে পলিথিনে করে নিয়ে চলে আসলাম অন্য দোকানে। একটা রুটি খেয়ে বসে আছি দোকানে, এমন সময় নীল গ্যাংয়ের 2জন লোক এসে বলতে লাগলো, এই ছেলে, তোর বাসায় যে একটা ছেলে ঢুকেছে সে কোথায় গেছে আর বের হলো না কেন? আরে ভাই আপনি কার কথা বলতেছেন আর আপনারা কে? একটা গুলি করলে আমাদের খুব ভালো করেই চিনতে পারবি শালা। তাড়াতাড়ি বল ওই ছেলেটা কোথায় গেছে। ওই ছেলেটা তো ওই যে অটো দিয়ে চলে যাচ্ছে উপরের তলায়, ফেরদাউস ভাইয়ের কাছে গিয়েছিল লোকটা। আমি জিজ্ঞেস করার পর বলল যে তার আত্মীয়। সত্যি বলতেছিস তো? এই আপনার মাথায় হাত দিয়ে বললাম সত্যি বলতেছি। ও কাকা আপনি একটু বলেন না, আমি যে কলেজের ভিপি, আমি কোনো খারাপ কাজ করি না। ভাই উনি তো মতিন রহমান কলেজের বিপি, উনি খারাপ কাজ করবে কি করে? ওনাকে ছেড়ে দিন। ছেড়ে দিলাম, যা এখন ওইখান থেকে। মেঘ একবার তাদের দিকে তাকিয়ে চলে আসলো বাসায়। ঘরের ভিতরে ঢুকে রিয়ার বোতল 2টা বাবুর কাছে দিয়ে চলে আসলো রুমে। আলমারি থেকে স্নাইপারটা বের করে সাইলেন্সার লাগিয়ে নিল। জানালাটা হালকা একটু খুলে দেখতে লাগলো লোকগুলো কে। যেই লোকটা মেঘকে ভয় দেখিয়েছিল তার মাথা বরাবর টার্গেট করে গুলি করে দিল। গুলিটা কপালের ভিতর দিয়ে ঢুকে পিছনের দিক দিয়ে বেরিয়ে গেল। তার সাথে যে লোকটা ছিল সে আশেপাশে খুঁজতে লাগলো কে গুলি করেছে, কিন্তু কাউকেই পাচ্ছে না। এটা দেখে কয়েকজন লোক মিলে তাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে গেল। এইদিকে বাবু মেঘের পাশে দাঁড়িয়ে বলতে লাগলো, ভাই আপনার নিশানা কিন্তু এখনো আগের মতোই আছে। তা তোই থাকবেই, অস্ত্র জমা দিয়ে দিয়েছি, ট্রেনিং তো আর জমা দেয় নাই। ঠিক বলেছেন ভাই, অস্ত্র জমা দিলেও কি হবে, আমাদের ট্রেনিং তো আছে। মেয়েটা সন্ধ্যা 7টায় রিমঝিম কফি শপে থাকবে। ঠিক আছে, তোর বিয়ার রেখে এসেছি, খেয়ে নিস। আজকে আপনার সাথে খাবো, চলেন। তুই জানিস আমি সব খাই না, তাহলে বললে কি করে যে আমার সাথে খাবি? টেবিলের ভিতরে কিন্তু কয়েকটা বোতল দেখেছি, ওইগুলোকে খাইছে। ওইগুলো নীল গ্যাংয়ের লোকেরা খেয়েছে, তাদেরকে এক এক করে মেরে ফেলেছি, কিন্তু এখনো জানতে পারি নাই ওই 6 জন মেয়েকে ধর্ষণ করেছে কে। জানতে পারবো খুব শীঘ্রই, চিন্তা করবেন না। খুব শীঘ্রই জানতে পারবো। যা তুই খেয়ে নে, আমি একটু ঘুমাই। 9:30টায় ডেকে দিবি আমাকে। ঠিক আছে, আপনি তাহলে ঘুমান। আমি ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় বাবুর ডাকে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে বাবুকে নিয়ে চলে আসলাম রিমঝিম কফি শপে। বেশ কিছুক্ষণ পর একটা মেয়ে আসলো, আমাদের সামনে সিটে বসে পড়লো আর বলতে লাগলো, বাবু দাকিন, আমার টাকা পে করো আগে, এরপর কাজ শুরু করব। আপনি কাজটা শুরু করেন, টাকা ঢুকে যাচ্ছে আপনার অ্যাকাউন্টে। 2 মিনিটের ভিতরে টাকা ঢুকে যাবে। জাস্ট 2 মিনিটের জন্য আমি অ্যাক্সেস নিয়ে আসতে পারবো, বাকিটা তুমি দেখে নিও। বাকিটা আমি দেখে নেব। মেয়েটা কাজ করতে লাগলো। এইদিকে মেঘ মেয়েটার আঙ্গুলের দিকে তাকিয়ে আছে। মেয়েটার আঙ্গুলগুলো তার কাছে খুব পরিচিত মনে হচ্ছে, তাই মেঘ বলতে লাগলো, এই যে মিস, আপনার বাঁ হাতটা একটু উপরে ওঠান তো। হু আর ইউ? বাবু উনি কি সব বলতেছে? এখন কিন্তু আমি কাজ না করেই চলে যাব। আমার কাজের সময় যদি কেউ ডিস্টার্ব করে তাহলে কাজে মন ঢোকে না। ভাই আপনি একটু চুপচাপ বসেন।
ঠিক আছে, মেয়েটার কাজ করতে লাগলো। 1 মিনিট পর বাবুকে বলতে লাগলো, বাবু অ্যাক্সেস তোমার ল্যাপটপে চলে গেছে, যা করার তাড়াতাড়ি করো। আর মিস্টার এখন বলতে পারেন, কি বলবেন? বলেছি আপনার বাম হাতটা একটু উঁচু করুন। আমার বাম হাতে কি দেখেছেন যে আপনি বলতেছেন বাম হাতটা উঁচু করার জন্য? আপনি একটু করেন না, আপনার আঙ্গুলগুলো বেশ পরিচিত মনে হচ্ছে, তাই বলতেছি আর কি। মেয়েটা হাত উঁচু করতে মেঘ দেখতে পেল তার হাতে সেই চিহ্ন যা মীরার হাতে ছিল। এটা দেখে বলতে লাগলাম, আচ্ছা আপনার হাতের এই নিশান এটা কোথা থেকে এসেছে? এটা আমার বয়ফ্রেন্ড করে দিয়েছে। বাবু তোমার কাজ শেষ হয়েছে। কাজ শেষ হয়েছে, এখন আপনি যেতে পারেন। কোনো প্রয়োজন হলে আবার আমাকে ডাকবে। ইনশাআল্লাহ আবার প্রয়োজন হলে ডাকবো। মেয়েটা চলে যেতেই মেঘ তার অ্যাকাউন্টটা লগ ইন করে নিল। গ্যাংয়ের সকলের অ্যাকাউন্টে একটা একটা করে সিকিউরিটি দিয়ে রাখলো। ওরা যা করে সব মেঘ দেখতে পারবে। ভাই কাজ শেষ, এখন তাহলে আমরা ঘরে যাই, চলেন। বাবু মেয়েটা মীরা। কি বলতেছেন ভাই? মীরা ভাবিকে আমরা কোথাও খুঁজে পাই নাই, আর আপনি বলতেছেন এটা মীরা ভাবি? এটা মীরা ভাবি না, এটা কোহিনূর, আইয়ুব খানের একমাত্র মেয়ে কোহিনূর খান। ধরে নিলাম এটা কোহিনূর। তাহলে ওর হাতে এই নিশানাটা আসলো কি করে, যেটা আমি মীরাকে করে দিয়েছিলাম আর আমার হাতে করেছিলাম? এসব তো ইনলিগাল। এই দেখেন, আপনার মতোই হাজার হাজার নিশানা এখন পাওয়া যাইতেছে, এখান থেকে দেখেই হয়তো সে বানাইছে। ও আচ্ছা, চল তাহলে যাই আমরা। আমি আর বাবু চলে আসলাম বাসায়। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে আছি, এমন সময় মিরাজের ফোন কলটা রিসিভ করতে ওই পাশ থেকে মিরাজ বলতে লাগলো, ভাই এসআই এখন প্রধানমন্ত্রীর বাড়িতে আছে। আমি আমার ড্রোনটা পাঠিয়েছি ওর জানলার কাছে, আপনি সব কিছু শুনতে পারবেন ওরা কি কি কথা বলতেছে। তুই লুকিয়ে থাক, আমি শুনতে থাকি ওরা কি কথা বলে। মেঘ শুনতে লাগলো ওরা কি কথা বলছে। চলুন আমরাও শুনে আসি ওরা কি কথা বলছে। আপনি এত রাতে আসতে বললেন যে আমাকে? তামিম, তুই তোর মুখ সার্জারি করেছিস, এটা কিন্তু কেউ জানে না একমাত্র আমি ছাড়া। তা তো জানি, এখন কি হয়েছে সেটা বলেন। মেঘ আবার ফিরে এসেছে, আবার কালো জগতে প্রবেশ করেছে। আমার তো ভয় লাগতেছে, কখন জানি আমার কাছে চলে আসে। কি বলছেন এইসব? মেঘকে আমরা সবাই এত কোলাগুলি করার পরেও সে বেঁচে থাকে কি করে? আপনাকে হয়তো কেউ ভয় দেখিয়েছে। ভয় দেখাই নাই, এই শোনো, সেই মিউজিক, সেই কণ্ঠ, এখন আমি কি করব কিছুই বুঝে উঠতে পারতেছি না। আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখতেছি কি করা যায়। মেঘ আমাদের কিছুই করতে পারবে না। আমি নীল গ্যাংয়ের লিডারকে ফোন দিতেছি, তাকে বলতেছি এখনই আসার জন্য। এখন এইখানে আসার কোনো দরকার নেই, কালকে আমরা ওর বাসায় চলে যাব। ঠিক আছে, বলো, দিতেছি। আর ওর নাম্বারটা দেন, দেখি কোনোভাবে ট্যাগ করতে পারি কিনা। কোনোভাবে ট্যাগ করা যাবে না, কারণ ওটা সে নিজের হাতে বানিয়েছে। আমি অনেক চেষ্টা করেছি, আমি নিজেই পারি নাই। আর তুই তো পুলিশ, তুই আর কি পারবি? আচ্ছা, আমি তাকে বলে রাখি যে তার বাড়িতে সকাল 10টায় যাব। আমি সকালে চলে আসবো, পরে আপনাকে নিয়ে চলে যাব। ঠিক আছে, সকাল সকাল চলে আসিস। এখন যা তুই, আর সবাইকে খবর দিয়ে যাতে সবাই ওইখানেই থাকে, সবার সাথেই যেন কথা বলতে পারি। ঠিক আছে, আমি সবাইকে বলে দিতেছি ওইখানে থাকার জন্য, আপনি কোনো চিন্তা করবেন না। এই বলে এসআই প্রধানমন্ত্রীর বাড়ি থেকে বের হয়ে চলে গেল। এইদিকে মিরাজও ওইখান থেকে চলে আসলো। মেঘ বিছানা থেকে উঠে টেবিলে বসে পড়ল। একটা টেপ রেকর্ডার ও তার একটা ভয়েস সেট করে কয়েকটা ছোট বোমের ভাবে ফিট করে দিল। ওর সাথে গেলেই ফুটে যাবে আর টেপ রেকর্ডারটা বাজতে থাকবে। মেঘ তার কাজ শেষ করে ঘুমিয়ে গেল। সকাল 9টায় মেঘ উঠে ফ্রেশ হয়ে বাবুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো প্রধানমন্ত্রীর বাড়ির কাছে। এমন সময় এসআইয়ের গাড়ি ওই রাস্তা দিয়ে যেতে লাগলো। মেঘ গাড়িটা আটকিয়ে এসআইকে বলতে লাগলো, স্যার, ওই যে একটা ভাইয়া মুখে মাস্ক পরা বাইকে এসে আছে, ওই ভাইয়াটা এই বক্সটা আপনার হাতে দিতে বলেছে। এই বক্সের ভিতর কি আছে? এটা তো আমি জানি না, শুধু দিতে বলেছে, আমি দিয়েছি। এখন যাই স্যার আমি। এই বলে মেঘ ওইখান থেকে চলে গেল। এইদিকে এসআই বক্সটা নিয়ে প্রধানমন্ত্রীর বাড়ির ভিতরে ঢুকলো। এসআই এর হাতে বক্স থেকে প্রধানমন্ত্রী বলতে লাগলো,
কি ব্যাপার, তুমি এসব বক্স এখানে নিয়ে এসেছো কেন, আর এটার ভিতরে কি আছে? জানি না স্যার এটার ভিতর কি আছে। এটা একটা ছেলে আমার হাতে দিয়ে বলল, কে জানি এটা আমাকে দিতে তাই নিয়ে আসলাম। আরে আহাম্মক বদের হাড্ডি, তাড়াতাড়ি বক্সটা খুলে দেখ, এটার ভিতরে বোম আছে নাকি। তোকে শুধু শুধু এসআই বানালাম, এখনো পর্যন্ত তোর মাথায় একটুও গিলু হয় নাই। প্রধানমন্ত্রীর কথা শুনে এসাই তাড়াতাড়ি বক্সটা খুলে ফেললো। খুলে দেখে ভিতরে একটা পুতুল। হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে হাসতে হাসতে বলতে লাগলো, আরে এটা তো এক সামান্য মাত্র পুতুল, এটা দিয়ে কি হবে? এই বলে পুতুলটা ফেলে দিল নিচে। ঠাস করে একটা শব্দ হলো। এসাই আর প্রধানমন্ত্রী ভয় পেয়ে গেল। শব্দ হওয়ার সাথে সাথে টেপ রেকর্ডার থেকে মেঘের দেওয়া ভয়েস রেকর্ডটা বাজতে শুরু করলো। লা 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 লা, হে সবাই কেমন আছো? নিশ্চয়ই আমাকে চিনে ফেলেছো আর এখন ভয়ে কাঁপাকাঁপি শুরু করেছো, তাই না? তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসতি। এসআই সবার প্রথম তোমাকে ধরবো। মনে রেখো, তোমার জন্য 6টা মেয়ের লাশের গন্ধ কিন্তু এখনও আমার শরীরে আছে। মিথ্যাবাদীকে আমি কখনোই ছাড়ি না। সব ভুলের মাপ হয়, মিথ্যার মাপ হয় না। গুড বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। এই বলে মেঘের টেপ রেকর্ডারটা পটাশ করে ফেটে গেল। এইদিকে এসআই তার প্রধানমন্ত্রী ভয় পেয়ে গেল। দুইজন বেরিয়ে পড়লো নীল গ্যাংয়ের ডেরার দিকে। আমার যদি কিছু হয় তাহলে আমি পুরো বিশ্বের কাছে বলে দিব যে তোমরা ওই 6টা মেয়েকে দর্শন করেছ, তাদের পেটে বাচ্চাও এনেছ, আর সবার কাছে মিথ্যে বলেছ যে তারা আত্মহত্যা করেছে। প্রধানমন্ত্রী আমাকে কিন্তু এখনও ছিল না, এখন তোমার চেলাপোলার সাথে নাই। তোমাকে খুন করে আমি কিন্তু চলে যাইতে পারি। সে চুপচাপ বসে থাকো, আমাকে বিরক্ত করো। প্রধানমন্ত্রী আর কিছু বলল না। বেশ কিছুক্ষণ পর এসাই তার গাড়িটা জঙ্গলের রাস্তায় ঢুকিয়ে দিল। 10 মিনিট গাড়ি চালিয়ে চলে আসলো বড় একটা বাংলো বাড়িতে। প্রধানমন্ত্রী আর এসাই গাড়ি থেকে নেমে চলে গেল বাড়ির ভিতরে। দুইজনকে দেখে নীল গ্যাংয়ের লিডার ফেরদৌস বলতে লাগলো, কি ব্যাপার, আজকে দুজন আমার বাড়িতে হাজির হয়েছে যে? ফেরদৌস, তুমি কিছু করতেছ না কেন? ওইদিকে তো মেঘ আমাদের দফা রফা বানিয়ে দিতেছে, তোমার কয়েকজন লোককে মেরে ফেলেছে। আমি জানি প্রধানমন্ত্রী, আমিও টেনশনে আছি। এখন যে করে হোক মেঘকে বের করতে হবে। যেইখান থেকে পারো ওইখান থেকে বের করে আনো তোমরা। আমাদের কাছে না তো আছে তার ছবি, না তো আছে কোনো খবর। আমি শুধু এতটুকুই জানি যে তার লোকেরা আর তার সাথে কাজ করে না। এই দেখো, আমি মিরাজকে ফোন দিতেছি, ওর মুখ থেকেই শোনো কি বলে। এই বলে এসআই ফোন দিল মিরাজকে। এইদিকে মিরাজ, মেঘ আর বাবু বসে আছে তাদের কলের অপেক্ষায়। ফোনটা বাজতেই দেখতে পেল এসআইয়ের নাম্বার। এটা দেখে মেঘ বলতে লাগলো, মিরাজ, ফোনটা তাড়াতাড়ি উঠা, দেখি তারা কত দূর ভয় পাইছে। আমি ওদের হার্টবিটের শব্দ শুনতে চাই। মিরাজ ফোনটা তুলতেই ওপাশ থেকে এসআই বলতে লাগলো, মিরাজ, শুনেছি মেঘ নাকি বেঁচে আছে। স্যার, আপনি কি পাগল হয়েছেন? ভাই বেঁচে থাকবে কি করে? উনি কি কবর থেকে ভূত হয়ে উঠে এসেছে যে আপনি বলতেছেন উনি বেঁচে আছে? আমি এক জায়গায় থেকে খবর পেয়েছি, তাই আর তোমাকে ফোন দিলাম। তা তুমি কি করো এখন? আমি একটা কোম্পানিতে কাজ করি। আর কিছু জানার আছে নাকি? থাকলে বলেন। না, কিছু জানার নেই, রাখলাম এখন। ফোন রাখতে মেঘ হাসতে লাগলো। হা হা হা, দেখেছিস মিরাজ আর বাবু, ওরা কতটুকু ভয় পেয়েছে। আমাকে আরও ভয় পাইতে হবে ওদেরকে। এতটা ভয় পাওয়া যাতে তারা ফেসবুক লাইভে এসে সব কিছুই খুলে বলে আর আত্মহত্যা করে। ভাই, আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি। স্বাধীন দুবাই থেকে ফিরে এসেছে, সে আপনার সাথে কথা বলতে চায়। এখন কারো সামনেই যাওয়া যাবে না, যা বলার ফোনে কথা বলতে হবে। এখন সামনে গেলে ওরা আমাকে চিনে ফেলবে, তখন আমাদের পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে। এই নেন, তাকে কল দিয়েছি, কথা বলেন। স্বাধীনের ফোন বাজতেই ওপাশ থেকে স্বাধীন বলতে লাগলো, ভাই, আমি আপনার সাথে দেখা করতে চাই। আমি আপনার 2 পায়ে ধরে মাফ চাইব। প্লিজ আমাকে মাফ করে দিন। আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করেছি। স্বাধীন, আমি যে তোর সাথে কথা বলতেছি এটাই তোর ভাগ্য। আমার সামনে থাকলে এখান থেকে গুলি করে তোর বুক ঝাঁঝরা করে দিতাম।
আমার গ্যাংয়ের সাথে যারা প্রতারণা করে তাদেরকে আমি এই দুনিয়ায় রাখি না, এটা তুই ভালো করে জানিস। ভাই আমি জানি, আমাকে আরেকবার সুযোগ দিন। আমি আর কোনো দিন আপনার গ্যাংয়ের সাথে বেইমানি করব না, গ্যাংয়ের সাথে প্রতারণা করব না। আমি ভেবে দেখব নে, যদি মনে হয় তোকে আবার আমার প্রয়োজন তাহলে আমি ডেকে নিব। রাখলাম এখন। ভাই শুনেন। মেঘ আর কোনো কথা না বলে ফোনটা কেটে দিয়ে বাবুকে উদ্দেশ্য করে বলতে লাগলো। বাবু, স্বাধীনের ফোনটা হ্যাক করে নে, দেখ কার সাথে কথা বলে, আর আমি শুনতে চাই সে কি বলে। ওয়েট ভাই, আমি এখনই হ্যাক করতেছি, কিন্তু আপনি সব শুনতে পারবেন সে কার কার সাথে কথা বলে, কি বলে। বাবু স্বাধীনের ফোনটা হ্যাক করতেই দেখতে পেল স্বাধীন কাকে যেন কল দিচ্ছে। ওই পাশ থেকে কলটা রিসিভ করতেই বলতে লাগলো, স্বাধীন, আমি যেটা শুনেছি এটা কি সত্যি? মেঘ বেঁচে আছে নাকি? আমাদের ভাই বেঁচে আছে, আমি মাত্র কথা বললাম। ধন্যবাদ তোকে। এখন তুই যে কোনো স্থানে পালিয়ে যা, তা না হলে তোকে মেরে ফেলবে মেঘের ছেলেপেলেরা। আজকে যাব না ভাই, আমি কথা বলেছি, দেখি কোনো রকম যদি মেঘ ভাইয়ের গ্যাংয়ে ঢুকতে পারি, তাহলে আবার তার সাথে প্রতারণা করে দুবাই চলে যাব। গুড বয়, আমি তো এমন একটা ছেলেই চেয়েছিলাম। এই তোরা শোন, কাজ করলে স্বাধীনের মতো করবি। আচ্ছা স্বাধীন, এখন রাখলাম, আবার কথা হবে কালকে। ঠিক আছে ভাই, রাখেন তাহলে। কি রে মিরাজ, কি বুঝলি? তুই না বলেছিলি স্বাধীন ভালো হয়ে গিয়েছে, এই তার আসল রূপ, তাই না রে? আমাদের লোকদের খবর দিয়ে বল যে স্বাধীনকে 2 ঘন্টার ভেতরে আমাদের আস্তানায় নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে ভাই, আমি এখনই বলতেছি তাদেরকে। চলেন আমরা আমাদের আস্তানার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই, যাইতে তো সময় লাগবে। তোরা চলে যা, আমি ঠিক সময় চলে যাব। আর স্বাধীনকে নিয়ে আসে যাতে সে বুঝতে না পারে। আর কিছুই করব, তুই বলবি যে তাদেরকে আমার কথা বলে নিয়ে আসতে। আচ্ছা ভাই, আমি তাহলে এখন চাই। বাবু তুই যাবি নাকি থাকবি এখানে? বাবু থাকবে, বাবুর সাথে কাজ আছে, তুই যা। ঠিক আছে ভাই। মিরাজ চলে যেতেই আমি বাবুকে বলতে লাগলাম, শোন বাবু, তুই এখন মিরাজের নাম্বার হ্যাক কর, দেখ তো সে কার কার সাথে কথা বলে। আর যাই বলেন না কেন, মিরাজ এমন মানুষ না, মিরাজ কখনোই আমাদের সাথে বেইমানি করতে পারে না। দেখ বাবু, আমি এখন কাউকে বিশ্বাস করি না, আমি তোকে ও বিশ্বাস করি না, কারণ এখন আমি ফিরে এসেছি, এটা সবাই জানতে পেরে গেছে। আস্তে আস্তে পুরো শহর জেনে যাবে, কাল থেকে হয়তো চারিপাশে পুলিশ ঘোরাঘুরি করবে। ভাই আমরা থাকতে আপনার কিছুই হতে দেব না। এই দেখেন ভাই, মিরাজ একজনের সাথে কথা বলতেছে। স্পিকার বাড়া। বাবু স্পিকার বাড়াতেই ও পাশ থেকে মিরাজের স্ত্রী মিরাজকে বলছে, তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি বাসায় আসো, আমার পেটে ব্যথা করতেছে অনেক, প্লিজ মিরাজ তাড়াতাড়ি আসো। আমি এখন আসতে পারবো না, তুমি তাড়াতাড়ি আম্মুকে নিয়ে হাসপাতালে যাও, আমি কাজে আছি। আমার থেকে এখন তোমার বেশি প্রয়োজন হয়ে গেছে কাজ, তাই না? থাকো তুমি তোমার কাজ নিয়ে, আমি মরে গেলে আমার কবর দিতে আইসো। এই বলে মিরাজের স্ত্রী ফোনটা কেটে দিল। এইদিকে মেঘ আর বাবু গ্যারেজ থেকে একটা গাড়ি বের করে যেতে লাগলো মিরাজের বাড়িতে। 10 মিনিটের মধ্যে চলে আসলো মিরাজের বাসায়। কলিং বেল দিতেই মিরাজের আম্মু এসে দরজা খুলে দিল। মেঘদের দেখে বলতে লাগলো, বাবা প্লিজ আমার বৌমাকে নিয়ে হাসপাতালে চলো, আমার বৌমা অনেক ব্যথা উঠেছে, সে প্রেগনেন্ট, আজ তার ডেলিভারি হবে। চাচি আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই নিয়ে আসতেছি, আপনি গাড়িতে গিয়ে বসেন, বাবু তাড়াতাড়ি আয় আমার সাথে। এই বলে বাবুকে নিয়ে চলে আসলাম মিরাজের রুমে। এসে দেখি মিরাজের স্ত্রীর ব্যথায় কান্না করতেছে। আমি আর বাবু তাড়াতাড়ি করে মিরাজের স্ত্রীকে নিয়ে চলে আসলাম গাড়িতে। বাবু তুই গাড়ি চালা তাড়াতাড়ি, কাছে দেখ হাসপাতাল কত দূর আছে। ভাই 1 কিলোমিটার দূরে একটা বেসরকারি হাসপাতাল আছে, ওইটাতে যাইতেছি আমরা, 7 বা 10 মিনিটের মধ্যে চলে যাব। বাবু গাড়ি চালাতে লাগলো। 6 মিনিটের ভিতরে চলে আসলো হাসপাতালে। মিরাজের স্ত্রীকে তাড়াতাড়ি করে নিয়ে চলে আসলো অপারেশন থিয়েটারের সামনে। ডাক্তার দেখে তাড়াতাড়ি নিয়ে চলে গেল অপারেশন থিয়েটারের ভিতরে। বেশ কিছুক্ষণ পর নার্স বের হলো একটা বেবি নিয়ে। বেবিটা মিরাজের মায়ের কোলে দিয়ে মেঘ নার্সকে বলতে লাগলো, নার্স পেশেন্টের কি অবস্থা এখন?
আর 5 মিনিট দেরি করে আসলে পেশেন্টটা মারা যেত, সাথে বাচ্চাটাও মারা যেত। ওনার ডেট ছিল আরও 2 দিন আগে। আপনারা নিয়ে এসেছেন, তাই আল্লাহর রহমতে বেঁচে গেছে। ধন্যবাদ নার্স। বাবু, মিরাজকে ফোন দিয়ে বল হাসপাতালে আসার জন্য। আচ্ছা ভাই, বলতেছি এখনই। বাবু ফোন দিল মিরাজকে। মিরাজ ফোনটা রিসিভ করতে বাবু বলে দিল সব। বেশ কিছুক্ষণ পর মিরাজ আসলো। তার মায়ের হাতে বেবি দেখে যেই মেঘকে কিছু বলতে যাবে, এমন সময় মেঘ ঠাস ঠাস করে চর মেরে দিল মিরাজের 2 গালে। ঠাস ঠাস। এই মিরাজ, তোর বউ যে প্রেগনেন্ট, ভাবির যে ডেলিভারি আরও 2 দিন আগে হওয়ার কথা ছিল, তুই যে আসিস নাই কেন? আজকে যদি আমি সময় মতো না নিয়ে আসতাম তাহলে ভাবি আর বাচ্চা দুজনই মারা যেত। ভাই আসলে আমি তো বলি নাই যে পরিবারের কাউকে মেরে ফেলে কাজ করতে। আগে তোর পরিবার, এরপর তোর কাজ। যা ভাবির সাথে গিয়ে কথা বল। আর তোর মেয়ে হয়েছে বাবু, তুই এক কাজ কর, আস্তানায় ফোন দিয়ে জিজ্ঞাসা কর স্বাধীনকে নিয়ে এসেছে কি নাকি। ঠিক আছে ভাই, জিজ্ঞেস করতেছি। বাবু ফোন দিয়ে জিজ্ঞাসা করতে লাগলো। এইদিকে মিরাজ কেবিনে প্রবেশ করতেই দেখে তার স্ত্রী চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মিরাজ স্ত্রীকে দেখে তার স্ত্রী অন্য পাশে ঘুরে গেল। এইদিকে মিরাজ তার স্ত্রীর পাশে এসে বলতে লাগলো, রাবিয়া, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। কেন এসেছো আমার কাছে? চলে যাও এখনই। আমি তোমার কিছুই লাগি না। আমার কাছে কেন আসো বারবার? আমাকে মাফ করে দাও রাবিয়া। ভাই আবার ফিরে এসেছে, তাই আর কি একটু কাজে ব্যস্ত ছিলাম। তাই বলি কি আমাকে একবার হাসপাতালে দিয়ে যাইতে পারলে না? তোমার ভাই তো আমাকে নিয়ে এসেছে। উনি যদি না নিয়ে আসতো তাহলে আমি মারা যেতাম এতক্ষণ। চুপ, এসব কথা মুখ দিয়ে বের করবে না কখনোই। তোমার কিছুই হতে দিব না আমি। দাঁড়াও, ভাইকে ডাক দিতেছি। এই বলে মিরাজ চলে গেল বাহিরে। মেঘ আর বাবুকে নিয়ে ভিতরে ঢুকে গেল। রাবেয়া দুইজনকে আগে থেকেই চিনে। ভাবি, মিরাজকে মাফ করে দিয়েন। আমরা যদি আজকে ওর ফোন না হ্যাক করতাম তাহলে জানতে পারতাম না সে যে আপনাকে এইভাবে বাড়িতে ফেলে রেখে আমাকে বাঁচানোর জন্য এমন করেছে। মিরাজ তো আমাদের খবর বাদ দিয়ে আপনার কথায় দিন রাত ভাবেছে। তো 3 বছর আপনি ছিলেন না। এই 3 বছর সে যে কিভাবে ছিল একমাত্র আমি দেখেছি। মিরাজ, এখন তো আমাকে হাসপাতালে নিয়ে এসেছো, এখন না হয় চলে যাও। আম্মু তো আছেই। আর আমাদের বাসায় ফোন দিয়ে একটু বলে দাও যাতে ওরা চলে আসে। মিরাজ, তুই না হয় থাক, আমি আর বাবু চলে যাই ডেরাতে। প্রয়োজন হলে তোকে ডেকে নিব, ফোন দিব, তখন না হয় চলে আসিস। মিরাজকে নিয়ে যান, না হলে সে ছটফট করবে, তখন দেখবেন একাই চলে গেছে। আচ্ছা, তাহলে আমাদের জন্য কিছু খাবার আর ফল দিয়ে যায়। মিরাজ, তুই না হয় তোর শ্বশুর শাশুড়িকে নিয়ে আয়, ততক্ষণ আমরা এইখানে থাকি। তুই আসলে এরপর না হয় যাব। ঠিক আছে ভাই, আপনি থাকেন এখানে, আমি 1 ঘন্টার মধ্যেই চলে আসবো। মিরাজ গাড়িটা নিয়ে চলে গেল তার শ্বশুর বাড়িতে। এইদিকে মেঘ আর বাবু কিছু ফল নিয়ে চলে গেল উপরে। ফলগুলো দিয়ে বারান্দায় এসে দাঁড়িয়ে আছে। এমন সময় দেখতে পেল যে নীল গ্যাংয়ের কয়েকজন লোক হাসপাতালের ভিতরে প্রবেশ করছে। তাদের দেখে মেঘ বলতে লাগলো, বাবু, নীল গ্যাংয়ের লোকেরা এসেছে। ডাক্তার হোক বা নার্স বা অন্য কাউকে কেবিনের ভিতরে ঢুকতে দিবি না। আমি নিচে যাইতেছি। আজ থেকে আমাদের মিশন শুরু হতে চলেছে। ঠিক আছে ভাই, আপনি যান, আমি এদিকে তা দেখতেছি। আমি চলে আসলাম নিচে, গেটের সামনে দাঁড়িয়ে আছি। ওরা যেই ভিতরে ঢুকতে যাবে এমন সময় কোমর থেকে 2টা পিস্তল বের করে ওদেরকে গুলি করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে হাসপাতালের সামনে লাশ পড়ে গেল। 20 জনের চারিপাশে রক্তের বন্যা। এমন সময় মিরাজ গাড়ি নিয়ে প্রবেশ করলো হাসপাতালের ভিতরে। সামনে লাশ আর লাশ দেখে ভয় পেয়ে গেল আর ভাবতে লাগলো, ভাই এর কিছু হয় নাই তো? এই বলে গাড়িটা থামিয়ে তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে গেল। ভিতরে ঢুকতে যাবে এমন সময় দেখতে পেল মেঘ দাঁড়িয়ে আছে বাহিরে। মেঘকে দেখে দৌড়ে চলে গেল মেঘের কাছে আর বলতে লাগলো, ভাই আপনার কিছু হয় নাই তো? তুই থাকতে আমার কি হবে রে মিরাজ? তোর মতো যদি একটা ভাই থাকে আমার কেউ কিছুই করতে পারবে না। এক কাজ কর, ভাবিকে এখানে রাখা যাবে না। নীল গ্যাংয়ের লোকেরা আমাদের খবর পেয়ে গেছে। আমি ডাক্তারের সাথে কথা বলতেছি। তুই সব কিছুর ব্যবস্থা কর। সবাইকে নিয়ে চলে যাইতে হবে আমাদের আস্তানায়। ওইখানে সবাই সুরক্ষিত থাকবে। আমি চাই না আমাদের জন্য কারো ক্ষতি হোক। কোথাও নিয়ে চাইতে হবে না ভাই, আমার বাসায় গুপ্তঘর আছে, ওইখানেই রাখতে পারবো তাদের।
আচ্ছা তাহলে ওইখানেই নিয়ে চল, আমি ডাক্তারের সাথে কথা বলতেছি, তুই কেবিনে যা। আচ্ছা ভাই, যাইতেছি। আমি চলে আসলাম ডাক্তারের কেবিনে। ডাক্তার 1.5 ঘন্টার আগে যার অপারেশন করেছেন, আমরা তাকে আজকেই বাড়ি নিয়ে যেতে চাই। আজকে কোনোভাবে বাড়িতে যাওয়া যাবে না, ওনার পেটে সেলাই করা হয়েছে, বেশি নড়াচড়া করলে সেলাই ছুটে গিয়ে উনি মারাও যাইতে পারে। কিছু হবে না, বিশ্বাস রাখতে পারেন আমার উপর। আপনাদের যদি বেশি সমস্যা হয় তাহলে আমাদের সিক্রেট কেবিন আছে, ওইখানে শুধু ডাক্তার আর 2 জন ডাক্তার ছাড়া কেউ যাইতে পারে না। আপনি চাইলে ওনাকে ওইখানে রাখতে পারেন, তবে একটু বেশি টাকা দিতে হবে। আগে আমাকে রুমটা দেখান, এরপর আমি সিদ্ধান্ত নিব যে ওই রুমটা রাখবো কি না। আমার সাথে আসেন, আমি এখনই নিয়ে যাইতেছি আপনাকে ওই কেবিনে। চলেন। এই বলে ডাক্তারের সাথে চলে আসলাম ওই কেবিনের কাছে। ডাক্তারের পকেট থেকে একটা কার্ড বের করে দরজায় লাগাতেই দরজাটা খুলে গেল। ভিতরে 6টা কেবিন আছে, পুরো ঘরটার মধ্যেই। পছন্দ হয়েছে তো রুমগুলো? এখানে অনেক করা সিকিউরিটি আছে। এই রুমগুলো যারা বড় লোক তাদের জন্য বানানো হয়েছে। আপনাকে আমি বেশ ভালো করে চিনি, তাই এই রুমে নিয়ে আসলাম। পছন্দ হয়েছে, আর খেয়াল রাখবেন যদি ওদের কিছু হয় তাহলে আপনার কি অবস্থা করব আপনি নিজেও চিন্তা করতে পারবেন না। আমি সবসময় ওনার কেবিনে থাকবো, এক্সেস কার্ডও ওনার কেবিনেই দিয়ে আসবো। আমার যদি বাইরে বের হতে মন চায় তাহলে ডায়াল করে কোড সংখ্যা দিয়ে বাইরে বেরিয়ে পড়বো। ঠিক আছে, পেশেন্টকে এইখানে আনার ব্যবস্থা করেন। আচ্ছা, আপনি কেবিনে গিয়ে ওনাকে নিয়ে আসেন, আমি একটা রোগী দেখে আসতেছি। তাড়াতাড়ি আসেন কিন্তু। এই বলে চলে আসলাম কেবিনে। ভাবিকে নিয়ে লিফট দিয়ে চলে আসলাম 9 তলায় সিক্রেট রুমে। ঢুকিয়ে দিয়ে সব কিছুই বুঝিয়ে দিলাম। ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম নিচে। ভাই, স্বাধীনকে তো ধরে এনেছি, এখন কি আমরা ওইখানে যাব? আমাদের তো যেতেই হবে। সে যখন আমাদের সাথে গেম খেলেছে, আমরাও তার সাথে গেম খেলি। কি বলিস তুই? ভাই, সে আমাদের সাথে 2-2বার বিশ্বাসঘাতকতা করেছে, তাকে কি আর ছেড়ে দেওয়া যায়? আমরা 3 জন চলে আসলাম আমাদের আস্তানায়। কেবিনে প্রবেশ করতে স্বাধীন এসে আমার পা ধরে মাপ চাইতে লাগলো আর বলল, ভাই আমাকে মাফ করে দেন, আমি অনেক বড় ভুল করেছি। যা, মাফ করে দিলাম। খুশি তো তুই? ভাই আমি অনেক খুশি। ফেরদাউস কে রে? ফেরদৌস তো হচ্ছে নীল গ্যাংয়ের লিডার। না মানে ভাই, তুই কার সাথে পাঙ্গা নিতে এসেছিস একবার ভেবেও দেখলি না? আমি ভেবেছিলাম তুই ভালো হয়ে গেছিস, কিন্তু না, ভালো হলি না। আবার সেই চামচার দলের সাথে মিলে আমার ক্ষতি করার চেষ্টা করতে এসেছিস, তাই না রে? ভাই মাফ করে দেন ভাই, প্লিজ ভাই। আসলে ভাই ফেরদৌস আমাকে অনেক টাকা দিয়েছে, তাই আমি আপনার সাথে এমনটা করেছি, এমনটা করতে রাজি হয়েছি। প্লিজ ভাই আমাকে মাফ করে দেন। মিথ্যাবাদীর কোনো মাপ নেই। এই তোরা দাঁড়িয়ে কি দেখতেছিস? ওর ধর থেকে মুন্ডুটা আলাদা করে ফেল। ওর বডিটা আমাদের কুকুরকে দিয়ে আর মুন্ডুটা প্যাকিং কর, আমি নিজ হাতে ফেরদাউসের হাতে তুলে দিব। ভাই, আপনি একা যান না, আমিও আপনার সাথে যাব। যদি আপনার কোনো কিছু হয়ে যায় তখন আমরা নিজেকে কি বলে সান্ত্বনা দিব? আমার জন্য চিন্তা করতে হবে না। আল্লাহ যখন একবার বাঁচিয়ে এনেছে, আল্লাহ আবার আমাকে বাঁচিয়ে আনবে যদি বিপদ হয়। আমি যাই এখন বাবু, তুই আমার বাড়িতে চলে যা। আর মিরাজ, তুই খোঁজ এলাকা প্রধানমন্ত্রী আর কোন কোন অপরাধে জড়িত আছে। ঠিক আছে ভাই, আমি এখনই খোঁজ নিতেছি। মেঘ স্বাধীনের মাথাটা নিয়ে চলে আসলো একটা নাইট ক্লাবে। এইদিকে ফেরদৌস মেয়েদের নিয়ে ডান্স করতেছে আর মদ খাচ্ছে। মেঘ ফেরদৌসের গাড়ির কাছে এসে দরজাটা ধরে টান দিতেই দেখতে পেল যে দরজার লক খোলা, তাই বক্সটা ড্রাইভিং সিটে একটা কাপড় দিয়ে ঢেকে চলে গেল নাইট ক্লাবে। এইদিকে মেঘ বসে বসে অরেঞ্জ জুস খাচ্ছে আর ফেরদৌসের নাচানাচি দেখছে আর মিটমিট করে হাসছে। রাত 3টায় পার্টি শেষ হতে ফেরদৌস চলে আসে তার গাড়ির কাছে। দরজাটা খুলে ড্রাইভিং সিটে বসতে যাবে এমন সময় দেখতে পেল যে একটা বক্সটা হাতে নিয়ে মাতাল অবস্থায় বলতে লাগলো, কোন শালারে আমার গাড়িতে বক্সে রেখে গেছে? যদি একবার ধরতে পারি তাহলে তার মুন্ডু আলাদা করে ফেলবো। বক্সটা দেখে তো বড়সড়ই দেখা যাচ্ছে, খুলেই দেখি কি আছে। এই বলে ফেরদৌস বক্সটা খুলে ফেলল। বক্সটা খুলতেই দেখতে পেল স্বাধীনের মাথা। হাতে নিতেই ধপাস করে ফেলে দিল নিচে আর চিৎকার করতে লাগলো, না, আমার ভাই মরতে পারে না। আমার ভাইকে মেরেছিস মেঘ,
আমি তোকে ছেড়ে দিব না। এবার তোর কলিজাটা বুকের ভিতর থেকে বের করব, দেখে নিস। আমি আমার গাড়িতে বসে ফেরদাউসকে বলতে লাগলাম, কি ব্যাপার নীল গ্যাংয়ের লিডার, সারপ্রাইজটা কেমন হলো? দিলাম তো তোমার ভাইকে উপরে পাঠিয়ে, আস্তে আস্তে তোমাদেরকেও দিব। আগে সব প্রমাণ বের করে এরপর 6টা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, এদের বিচার করেই তো ছাড়বো আমি। গেলাম এখন। এই বলে গাড়ি চালিয়ে চলে আসলাম বাসায়। এসেই দেখি বাবু শুয়ে আছে। আমিও বাবুকে না ডেকে বাবুর পাশেই শুয়ে পড়লাম। সকালে বাবুর ডাকে ঘুম ভাঙলো। ভাই তাড়াতাড়ি ওঠেন, এএসআই এসেছে, তাড়াতাড়ি করে পিস্তলগুলো লুকিয়ে রাখেন। আরে কিছু লোকাতে হবে না, আসতে দে তো তাকে। স্বাধীনকে তো শেষ করলাম, এবার না হয় এই এসআইকে শেষ করি। যা গিয়ে দরজা খুলে দে। বাবু গিয়ে দরজা খুলে দিতেই এসআই ভিতরে প্রবেশ করলো। মেঘকে শুয়ে থাকতে দেখে বলতে লাগলো, এই ছেলে তোমার নামে মামলা হয়েছে, তাড়াতাড়ি চলো আমার সাথে থানায়। আরে স্যার, কিসের জন্য মামলা হলো আমাকে বলেন, আর আমাকে যে অ্যারেস্ট করবেন সেই কাগজ বা কোথায়? এত কিছু দেখতে পারবো না, তোকে যেটা বলছি সেটা কর। যদি এখন আমার সাথে না যাস তাহলে তোর এমন হাল করব কোনো দিন নিজের চেহারা আয়না দেখতে পারবি না। বাবুও, জি ভাই। আশেপাশে যদি কিছু খোলা থাকে তাহলে লাগিয়ে দাও, যাতে শব্দগুলি না যায়। ঠিক আছে ভাই, আপনি আপনার কাজ করেন, আমি বাইরে দাঁত ব্রাশ করতে থাকি। যা। বাবু চলে যেতেই আমি এসআইকে আবার খাটের সাথে দাঁড় করিয়ে দিলাম। একটা গুলি নাক বরাবর, সাথে সাথে নাক ফেটে রক্ত পড়তে লাগলো। এটা দেখে এসআই বলতে লাগলো, ভাই আমাকে মাফ করে দেন প্লিজ, আমি ভুল করে আপনার বাসায় চলে এসেছি, প্লিজ আমাকে মাফ করে দিন। তোকে মাফ করার আগেই এই থানার এসআইকে তাড়াতাড়ি নিয়ে আয়। তোর প্রথম কাজ হলো এটা আনার পর আমি দ্বিতীয় কাজ বলতেছি। সে তো মারা গেছে, তাকে কোথায় থেকে নিয়ে আসবো? ঠাস ঠাস ঠাস, আমার সাথে মিথ্যা বলছিস তাই না রে? দাঁড়া, এখনই তোকে কারেন্ট শক দিতেছি, পেট থেকে সুরসুর করে কথা বেরিয়ে আসবে। ভাই কিছু কোয়েন না, আমি এখনই আনতেছি, আমাকে 10 মিনিট সময় দিন, আমি আপনার সামনে হাজির করব তাকে। দিলাম 10 মিনিট সময়, যা করার তাড়াতাড়ি কর, তা না হলে তোর কি হাল হবে বুঝতে পারছিস তো। স্বাধীনের মতো তোর নিথর দেহ থেকে মুন্ডু আলাদা করে পকেটে পাঠিয়ে দিব প্রধানমন্ত্রীর বাড়িতে। এটা বলতেই এসআই কান্না করতে করতে ফোন দিল তার লোককে। 20 মিনিট পর এই থানার এসআইকে দিয়ে গেল আমার বাসায়। সিরাজ সাহেব এতদিন তো বন্দি ছিলেন, এখন তো মুক্ত হয়েছেন। ভাই, আপনি যদি আমাকে না ছাড়িয়ে আনতেন তাহলে আমি মারা যেতাম ওইখানেই। ওরা আমাকে অনেক অত্যাচার করেছে, ওদের যা যা কালো কাজ ছিল আমি সকল প্রমাণ জোগাড় করেছিলাম, ওইগুলো নিয়ে পুড়িয়ে ফেলেছে। পুড়িয়ে ফেললেই কি হবে, আমি তো আছি, আমার কাজ থেকে তো কোনো কিছুই লোকাতে পারবে না তাই না? এখন এটার কি শাস্তি দিব বলেন? আপনার মাল আপনি ধরে এনেছেন, আপনি যা করার করেন, আমি বাধা দিব না। ঠিক আছে, তাহলে তুমি একটু দাঁড়াও, আমি লাইভটা শুরু করি। এই বলে আমি আমার ফোন থেকে লাইভ শুরু করলাম। বেশ কিছুক্ষণের মধ্যে হাজার হাজার মানুষ জয়েন করতে লাগলো লাইভে। এদিকে এসআই বলতে লাগলো, 2 বছর আগে যে 6টা মেয়ে মারা গেছে তারা এমনি মারা যায়নি, তারা অন্য কারণে মারা গেছে। অন্য কারণটাও না হয় আমাদের প্রধানমন্ত্রী বলবে। আপনারা আমার সাথে থাকেন, খুব শীঘ্রই প্রধানমন্ত্রীকেও লাইভে আনতেছি। আজকের মতো এইখানে সমাপ্ত। মিরাজ সাহেব, এটাকে নিয়ে একটু ঠান্ডা করেন, কাল কুটুরিতে রাখতে হবে এইটাকে। ঠিক আছে ভাই, কাল কোঠরিতে না অন্য একটা জায়গায় রাখবো, যাতে কয়েকদিন না খেয়ে ভয় পেয়ে মারা যায়, এমন জায়গাও আছে আমাদের জেলে। তাহলে তো আরও বেশি ভালোই হলো। দিয়ে যান তাড়াতাড়ি, আমি প্রধানমন্ত্রীকে নিয়ে আসতেছি কিছুদিন পর। ঠিক আছে ভাই, আজকে তাহলে আমি গেলাম। এই কুত্তার বাচ্চা ব্রিজ খোলমার, আমাকে অনেক জ্বালিয়েছিস, আজকে থেকে আমি তোদের জ্বালাবো। এই বলে সিরাজ তাকে নিয়ে চলে গেল থানায়। এইদিকে প্রধানমন্ত্রীর অবস্থা খারাপ, সে না তো পারতেছে ঘুমাইতে, না পারতেছে খাইতে। ফিরদৌসের ডেরায় বসে আছে দুজন। ফেরদৌস, মেঘ তো একের পর একজনকে ধরে নিয়েই যাইতেছে, তুই কিছু একটা কর, তুই না করলে যে আমরা সবাই মারা যাব। এখন কিছুই করা যাবে না,
টোপ বুঝে ডুব গিলতে হবে। আচ্ছা, মেঘের পরিবারের আর কেউ আছে নাকি? সবাইকে তো আমরা মেরে ফেলেছি, আর কেউ নাই। আর থাকলেও অন্যান্য মাফিয়ার লোকেরা তাদের মেরে ফেলেছে। তাহলে আমরা কিভাবে মোকাবেলা করব তার সাথে? আমাদের তো মরতেই হবে। চলেন এক কাজ করি, আমরা আমাদের দলবল নিয়ে মাঠে নেমে পড়ি, যা হবার হবে। এসআইকে তো ধরে ফেলেছে, আগের এসআইকে ছাড়িয়ে নিয়েছে। এখন যদি আমরা বের হই, জনগণ বুঝি জনগণ আমাদের আস্ত রাখবে, তাই না? চুপচাপ বসে থাকো। সুযোগ বুঝে এই বাংলাদেশ থেকে পালিয়ে যাব। আমি আমার পিএকে ফোন দিয়ে বলতেছি যে 650 কোটি টাকা আমার ছেলে আর মেয়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার জন্য। পরে সুযোগ বুঝে আমি আমার পাসপোর্ট নিয়ে এই দেশ থেকে পালিয়ে যাব। এত সহজ মনে করো না। মেঘ হচ্ছে একটা শকুন, সে আসমানে উড়াল পারলেও নিচে তার খাবারের জিনিসটা সে দেখতেই পায়। আমাদের দেখলে সে থাবা দিয়ে নিয়ে চলে যাবে। এক কাজ করি, কালকে রাতে আমি আমার ট্রলারের করে অন্য একটা রাষ্ট্রে চলে যাই, পরে না হয় আপনি আসেন। তুমি আমাকে ফেলে রেখে চলে যাবে তা তো আমি হতে দিব না। আচ্ছা, সত্যি করে বলো তো, ওই 6টা মেয়েকে দর্শন করেছে কে, আর তারা বুঝলো না কিভাবে? তাদের ধর্ষণ করেছে আমাদের বস। আপনি তো আমাকে বস বস করে ডাকেন, কিন্তু আমি বস না, আমাদের বস আরেকজন। সে কে আবার? বলে দিলে হবে না। সে তার কাজ করতেছে, যখন দেখবে আমাদের বিপদ তখন সে তার কাজ শুরু করে দিবে। তো আমরা দেশের বাইরে পালিয়ে গিয়ে কি করব? আমাদের বস না হয় আমাদের এসে বাঁচাবে। আগে দেখো সে নিজে বাঁচতে পারে নাকি শকুনের হাত থেকে, এরপর না হয় আমাদের বাঁচানোর কথা বইলো তাকে। আমরা তার হয়ে এত বছর কাজ করেছি, সে আমাদের বাঁচাবে না তো কি করবে? আমরা তার কর্মচারী হয়ে তো পড়লাম বিপদে। বেশি কথা বলো না তো, এমনিতেই তোমার কথা শুনে মাথা ব্যথা করতেছে আমার। যাও কেবিনে গিয়ে শুয়ে থাকো। প্রধানমন্ত্রী আর কিছু না বলে চলে গেল কেবিনে। এইদিকে মেঘ প্রধানমন্ত্রীকে নিয়ে আসার জন্য প্ল্যান করছে। এমন সময় মিরাজের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার গুপ্তচর ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই তার গুপ্তচর বলতে লাগলো, ভাই, নীল গ্যাংয়ের লিডার ফেরদৌস না, নীল গ্যাংয়ের লিডার অন্য একজন। ভাই যে কলেজের ভিপি, সেই কলেজের প্রিন্সিপাল হচ্ছে নীল গ্যাংয়ের লিডার। সত্যি বলতেছো তো তুমি? ভাই, আজ পর্যন্ত আমার কথা কোনোদিন মিথ্যা হয়েছে না? কি বলেন তো? যা বলেছি একদম সত্যি বলেছি আপনাকে। কিছু প্রমাণ পাঠিয়েছি, দেখে নিন। ঠিক আছে, রাখো এখন। মিরাজের গুপ্তচর ফোনটা রেখে দিতে মিরাজ বলতে লাগলো, ভাই, নীল গ্যাংয়ের লিডার হচ্ছে আপনি যে কলেজের ভিপি, সেই কলেজের প্রিন্সিপাল হচ্ছে নীল গ্যাংয়ের লিডার। তাহলে ফেরদাউস কে? এটা আমি জানি না ভাই, তাদের ধরলেই জানতে পারবো। শুনেছি প্রধানমন্ত্রী নাকি তার ছেলে ও মেয়ের কাছে 650 কোটি টাকা পাচার করে দিবে আজকে রাতে। আমরা কি ওইগুলো নিয়ে আসবো? অবশ্যই নিয়ে আসতে হবে। এখন প্রধানমন্ত্রী বাড়িতে নেই। আমাদের লোকদের বলো প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়ে আনাচে কানাচে খোঁজ করে দেখতে কোথায় কোথায় টাকা লুকিয়ে রাখছে। আচ্ছা ভাই, আমি এখনই ফোন দিয়ে বলতেছি। আর ফেরদৌস এবং প্রধানমন্ত্রী দুইজনকেই নিয়ে আসি ধরে, কি বলেন? এখন না, চল আমার সাথে একটু প্রিন্সিপালের সাথে কথা বলে আসি, এরপর না হয় তোদেরকে ধরবো। ঠিক আছে ভাই, চলেন তাহলে। আমি আর মিরাজ চলে আসলাম। কলেজ গেট দিয়ে প্রবেশ করতে যাব, এমন সময় দারোয়ান আটকিয়ে বলতে লাগলো, আপনারা কি? আপনাদের তো ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। আমি এই কলেজে ভিবি, আমাকে ঢুকতে দিবি না? তো কাকে ঢুকতে দিবি? সর তো সামনে থেকে। এই বলে দারোয়ানকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে চলে আসলাম প্রিন্সিপাল স্যারের কেবিনে। এইদিকে প্রিন্সিপাল স্যার তার পিএকে জড়িয়ে ধরে ফষ্টি নষ্টি করতেছে। এটা দেখে তো মেঘের চোখ লাল হয়ে গেল। মেঘ ভিতরে গিয়ে টেবিলে জোরে একটা ঘুষি দিতেই টেবিলে দুভাগ হয়ে গেল। এইদিকে প্রিন্সিপাল আর তার পিএ ভয়ে দাঁড়িয়ে গেল। কি ব্যাপার প্রিন্সিপাল স্যার, আমি কলেজে নেই, আপনি তো দেখি এই দিক দিয়ে আপনার পিএর সাথে খুব সুন্দরভাবে ফষ্টি নষ্টি করতেছেন। মেঘ, আসলে পিয়ের একটা প্রমোশন চাই তো, তাই আর কি আমি একটু তার সাথে। ঠাস ঠাস, আপনার লজ্জা করে না মেয়ের বয়সে একটা মেয়ের সাথে এমন করতে? আর এই সময় আর এই মেয়ে, তুমি টাকার জন্য নিজের দেহ বিক্রি করে দিতেছ এই প্রিন্সিপালের কাছে? ছি ছি। ভাইয়া,
আমার আম্মু খুবই অসুস্থ, তাই আমি আমার মায়ের চিকিৎসার জন্য স্যারের কাছে টাকা চাইতেই স্যার আমাকে এসব বলে আমার সাথে এমনটা করেছে। ও আচ্ছা, সব এই টাকলার বুদ্ধি তাই না? চলেন স্যার, আপনাকে নিয়ে একটু মামা বিস্কুট খেয়ে আসি। অনেকদিন একসাথে মামা বিস্কুট খাওয়া হয় না। আমাকে কোথায় নিয়ে যাইতেছো মেঘ? আমাকে ছেড়ে দাও বলতেছি, আমাকে ছেড়ে দাও। আরে চলেন মিরাজ, গাড়ি থেকে আমার ব্যাগটা নিয়ে আয়, আর আমাদের ছেলে পেলেদের খবর দিয়ে বল যে ফেরদাউস আর প্রধানমন্ত্রীকে নিয়ে আসার জন্য। ভাই ওরা চলে এসেছে, আর ডাকতে হবে না ওদের। 3 জনকে লাইন ধরে বসা, আর সকল শিক্ষার্থীকে ডেকে ডাক দিয়ে আন। এই যে। মিরাজ চলে গেল ক্লাসরুমে, সবাইকে ডাক দিয়ে নিয়ে আসলো। সবার হাতেই ফোন আছে, এটা দেখে মেঘ বলতে লাগলো, যে যার আইডি থেকে পারো লাইভে যাও, আজকে তোমাদের সামনে অনেকগুলো সত্যি ঘটনা তুলে ধরবো আমি। ভিপি স্যার, এইখানে তো প্রধানমন্ত্রী ও আছে, উনি আবার কি করছে আমাদের? তোমরা লাইভে ঢোকো, এরপর শুনতে পারবে ওদের মুখ থেকেই। আজকে পুরো দেশকে জানিয়ে দিতে চাই আমার প্রধানমন্ত্রী কতটুকু এই দেশের সম্পদ খেয়েছে। প্রধানমন্ত্রী বলা শুরু করেন, সন্ধ্যা হয়ে আসতেছে তো মিরাজ, তুই লাইটের ব্যবস্থা কর কয়েকদিন। ভাই মিরাজের সাথে যাও লাইভ দেখতে দেখতে। আর আপনি চুপ করে বসে আছেন কেন? বলতে থাকেন, যত তাড়াতাড়ি বলবেন তো তত তাড়াতাড়ি ছাড়া পাবেন। আমি আমার দেশ থেকে অনেক টাকা আমার ছেলে মেয়ের কাছে পাচার করে দিয়েছি। অনেক টাকা বলতে কত টাকা আপনি পাচার করেছেন মোট? আমরা ওইটা জানতে চাইছি। আর কি কি করেছেন ওইটা বলেন। প্রায় 1,60,00,000 টাকা পাচার করেছি আমি এই দেশ থেকে। আর একটা মেয়েকে দর্শন করেছি, আবার তাকে মেরেও ফেলেছি। এই তো সোজাসুজি বলে দিয়েছেন, কত সুন্দর হয়েছে তাই। এখন আপনার শাস্তি দেব। মিরাজ, আমার ব্যাগটা দে। এই নেন ভাই আপনার ব্যাগ। আমার ব্যাগের ভেতর থেকে কয়েকটা তার কাটা বের করে আর একটা হাতুড়ি বের করে নিয়ে চলে আসলাম প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীর এক পা সামনে এনে 2টা তার কাটা ঢুকিয়ে দিলাম এক পাড়ে। একদিকে প্রধানমন্ত্রীর চিৎকার, পুরো কলেজ কেঁপে উঠল। প্লিজ মেঘ, আমাকে মাফ করে দাও। আমি আবারও সব টাকা ফিরিয়ে নিয়ে আসবো বাংলাদেশে। আমি আর কখনোই এরকম করব না। আরে মিয়া রাখেন আপনার এমন করা, আপনি করেন বা না করেন আমি এসব দেখিবি না। আমি এসবকে শাস্তি দিই, শাস্তি। এই বলে আরেকটা পায়ে আরও একটা তার কাটা ঢুকিয়ে দিলাম। প্রধানমন্ত্রীর চিৎকার পুরো দুনিয়া শুনতেছে। আমি এবার চলে আসলাম ফেরদাউসের কাছে। ফেরদাউসের সকল তথ্য ফাঁস করে দিয়ে আর জিহ্বাটা কেটে ফেলে দিলাম। 2 পায়ের 2টা রগ কেটে দিল, পা থেকে আর মুখ দিয়ে গড়গড় করে রক্ত বের হতে লাগলো। এইদিকে আমি ফেরদাউসকে লাথি মেরে সরিয়ে দিলাম ওইখান থেকে। এবার চলে আসলাম প্রিন্সিপাল স্যারের কাছে। প্রিন্সিপাল স্যার, আপনি আপনার আসল পরিচয় দিবেন নাকি আমি দিয়ে দিব? আমার পরিচয় নেওয়ার আগে তুই মর এবার। এই বলে প্রিন্সিপাল আকাশের বুক বরাবর দিল এক গুলি করে। এটা দেখে মিরাজ তার কোমর থেকে পিস্তলটা বের করে প্রিন্সিপালের 2 পায়ে 2 হাতে 20টা গুলি করে দিল। এইদিকে মেঘ যেই মাটিতে ঢলে পড়ে যাবে এমন সময় মিরাজ তাড়াতাড়ি করে আকাশকে ধরে ফেলে। এই তোরা তাড়াতাড়ি ভাইকে নিয়ে গাড়িতে ওঠা, আর তোমরা এই প্রিন্সিপালের খেয়াল রাখবে। ওর বিচার ভাই ছাড়া আর কেউই করবে না। মিরাজ মেঘকে গাড়িতে উঠিয়ে তাড়াতাড়ি করে নিয়ে আসে হাসপাতালে। মেঘের অবস্থা খারাপ দেখে ডাক্তার তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে নিয়ে যায় মেঘকে। বেশ কিছুক্ষণ পর একজন নার্স এসে বলতে লাগলো, রোগীর শরীর থেকে অনেক রক্ত বের হয়েছে, তাড়াতাড়ি A পজিটিভ 2 ব্যাগ রক্তের ব্যবস্থা করেন, না হলে রোগীকে বাঁচানো সম্ভব না। নার্স, আমার A পজিটিভ রক্তের গ্রুপ, আমার থেকে রক্ত নিতে পারেন 2 ব্যাগ। আপনি তাড়াতাড়ি আসেন আমার সাথে। নার্স মিরাজকে নিয়ে চলে যায় কেবিনে। এক হাত থেকে রক্ত নিতে থাকে। এইদিকে ডাক্তাররা মেঘের বুক থেকে গুলিটা বের করে সেলাই করে দেয়। বেশ কিছুক্ষণ পর অপারেশন শেষ হতেই 2 জন শুয়ে থাকে হাসপাতালে। মেঘের গুলি লেগেছে শুনে পুরো শহরের লোকেরা চলে আসে হাসপাতালের সামনে। এইদিকে মিরাজ 2 ব্যাগ রক্ত দেওয়া শেষ করে বাইরে আসতেই দেখতে পেল হাজার হাজার মানুষের ভিড়। এটা দেখে মিরাজ একটা মাইক নিয়ে বলতে লাগলো, আপনারা এখানে এসেছেন, আমরা অনেক খুশি হয়েছি। এখন যদি এইভাবে চিৎকার চেঁচামেচি করেন তাহলে হাসপাতালের মানুষদের অনেক ক্ষতি হবে। আপনারা শান্ত হয়ে সাইড হয়ে বসেন, রাস্তা বন্ধ হয়ে আছে, গাড়ি চলাচল করতে পারতেছে না।
আমাদের ভাইকে আমরা দেখতে চাই আমাদের ভাই সুস্থ হবে। এইদিকে মেঘের জ্ঞান ফিরতেই এত মানুষের হাঙ্গামা দেখে মেঘ আস্তে আস্তে বেড থেকে নেমে চলে আসে বারান্দায়। এত মেঘকে দেখে সবাই ভাই ভাই বলে চিৎকার করতে থাকে। এইদিকে ডাক্তার আর নার্স চলে আসে মেঘের কাছে। মেঘকে দাঁড়িয়ে থাকতে দেখে ডাক্তার বলতে লাগলো, ভাই আপনি কেবিনে গিয়ে শুয়ে পড়েন, মাত্র আপনার জ্ঞান ফিরেছে, এখন হাঁটাচলা করলে আপনার সমস্যা হতে পারে। ঠিক আছে ডাক্তার মিরাজ, তুই এক কাজ কর, প্রিন্সিপালকে হাসপাতালে ভর্তি করা। আমি সুস্থ হওয়ার পর আবার তাকে লাইভে নিয়ে আসব, সব প্রমাণ করব। ঠিক আছে ভাই, আমি তাকে নিয়ে আসতেছি, আপনি এখন একটু ঘুমান। মেঘ আর কিছু না বলে ঘুমিয়ে গেল। রাতে ঘুম ভাঙলো মেঘের। উঠে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে নিল। দেখতে দেখতে কেটে গেল 7 দিন। এই 7 দিন মেঘ হাসপাতালে ছিল। আজকে অনেকটাই সুস্থ আছে মেঘ। তাই আবারও প্রিন্সিপালকে নিয়ে চলে আসলো কলেজ মাঠে। আবারও লাইভ শুরু করলো। প্রিন্সিপাল, এখন বলা শুরু করো তোমার কুকর্মের ফলগুলো, আর তোমার আসল পরিচয় কি তা সবাইকে বলে দাও। আমি হচ্ছি নীল গ্যাংয়ের লিডার। আপনারা এতদিন জেনে এসেছেন নীল গ্যাংয়ের লিডার ফেরদৌস, কিন্তু ফেরদৌস নীল গ্যাংয়ের লিডার না। ফেরদৌস ছিল আমার ডান হাত। আমি তাকে যা বলতাম সে তাই করতো। সে আমার জায়গায় বসেছে ঠিকই, আমি যা যা বলেছি সে তাই করেছে। 2 বছর আগে যে 6টা মেয়ে ছাদ থেকে লাফ দিয়ে মারা গেছে, ওদের কারণ আত্মহত্যা না, ওদের কারণ হচ্ছে অন্য একটা। তাহলে ওদের কারণ কি? আজকে আমাদের সামনে বলুন, পুরো দুনিয়া শুনুক। কারণ হচ্ছে আমি ওদেরকে ধর্ষণ করতাম প্রতিদিন, কিন্তু ওরা জানতেই পারতো না। আস্তে আস্তে 3 মাস এক নাগারে ধর্ষণ করি আমি ওদের। পরে ওদেরকে ধর্ষণ করতে পারি নাই। ওরা বুঝতে পেরে গিয়েছিল যে তাদের সাথে কিছু হতো। ওদেরকে ড্রাগস খাইয়ে ধর্ষণ করতাম, তাই বুঝতে পারতো না। পরে আস্তে আস্তে আরও 3 মাস যাওয়ার পর ওরা 6 জন বুঝতে পারে যে ওদের পেটে বাচ্চা আছে। ওরা আমাকে এই বিষয়টা জানালে আমি ওদেরকে ভয় দেখাই কিছুদিন। পরে ওরা এক এক করে আত্মহত্যা করতে থাকে, আর আমি তাদের হাতে একটা করে চিঠি ধরিয়ে দিতাম যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। শুনলেন তো আমাদের প্রিন্সিপাল স্যারের কাহিনী। এখন আপনারা নিজেরাই বলেন আমি তাকে কি শাস্তি দিব। ভিপি, আপনি ওনাকে আমাদের হাতে ছেড়ে দেন। এই লোকটা আমাদের বন্ধুদেরকে মেরে ফেলছে, আজকে আমরা তাকে মেরে ফেলবো। এই সবাই ধর তাকে। সবাই প্রিন্সিপালকে লাথি উষ্টা দিতে লাগলো। সবার পায়ে জুতো থাকার কারণে প্রিন্সিপালের শরীরের বিভিন্ন স্থানে লেগে রক্ত বের হতে থাকে। 20 মিনিট পিটানোর পর প্রিন্সিপালের মৃত্যু হয়, আর সবাই বলতে থাকে, ভিপি, আজ থেকে আপনি আমাদের এই কলেজের প্রিন্সিপাল। আমি এই কলেজে ভিপি ছিলাম, ভিপিই থাকবো। কয়েকদিন পর আলতাফ স্যার আমাদের কলেজের প্রিন্সিপাল হবেন। আজকে ছুটি, সবাই চলে যাও। এটাই বলতেই সবাই চলে যেতে লাগলো। এইদিকে আমার পুরো টিম প্রিন্সিপালকে নিয়ে চলে আসলাম ডেরায়। আমাদের পাগলা কুকুরগুলোর কাছে প্রিন্সিপালের লাশটা দিতেই কুকুরগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল 2 মাস। এই 2 মাস অনেক কিছু পরিবর্তন হয়েছে। এখন আর তেমন অন্যায় করে না। আমি আমার রুমে শুয়ে আছি, এমন সময় মিরাজ এসে বলতে লাগলো, ভাই আপনার সাথে কে যেন দেখা করতে এসেছে, একটু বাইরে আসেন। এ সময় আমার সাথে আবার কে দেখা করতে আসলো, চল তো গিয়ে দেখি। এই বলে বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি একটা 4 বছরের মেয়েকে কোলে নিয়ে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বাচ্চা মেয়েটাকে মেঘকে দেখে তার মায়ের কোল থেকে নেমে দৌড়ে চলে আসলো মেঘের কাছে। মেঘ মেয়েটাকে কোলে নিতে মেয়েটা বলতে লাগলো, আব্বু আব্বু, মাম্মি আমাকে নিয়ে আসেন এতদিন তোমার কাছে। আরিয়া, তুমি আমার কাছে আসো, ওইটা তোমার বাবা না। কেন মিথ্যা বলতেছো মীরা? নিজের নাম পাল্টে দিয়েছো। কোহিনূর, তুমি কি ভাবছো আমি তোমাকে কখনোই চিনতে পারবো না? প্রথম দিন দেখেই চিনে ফেলেছি। ভালো করেছেন। এখন আমার মেয়েকে আমার কাছে ফেরত দেন। আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। আমি যাবো না তোমার সাথে, তুমি খুব বাজে, তুমি আমাকে বকা দাও প্রতিদিন। এই তুমি আমার মেয়েকে বকা দাও কেন? আজ থেকে আমার মেয়ে আমার সাথেই থাকবে, তুমি না থাকতে চাইলে চলে যাও। ঠিক আছে, চলে যাইতেছি। এই বলে যেই কোহিনূর চলে যেতে যাবে, পিছনে এক পা এগিয়ে আবার সামনের দিকে ঘুরে মেঘের কাছে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এটা দেখে আরিয়া খুশি হয়ে বলতে থাকে, এ আম্মু কান্না করে দিয়েছে, আম্মু কান্না করে দিয়েছে।
আরিয়া তুমি আমার সাথে আসো, তোমাকে চকলেট কিনে দিব। চলো ভাইয়া। মিরাজ আরিয়াকে নিয়ে চলে যেতেই আমি কোহিনূরকে জড়িয়ে ধরে বললাম, তোমাকে খুব মিস করেছি এতদিন। আমিও তোমাকে মিস করেছি। এখন তো কাছে চলে এসেছি, এখন তো একটু ভালোবাসো। বাসবো তো, চলো। এই বলে মীরাকে কোলে নিয়ে চলে আসলাম রুমে। আস্তে আস্তে মীরাকে কিস করতে লাগলাম। বাকি কথাগুলো আস্তে আস্তে মিলিয়ে গেল। আজকের গল্পটা এই পর্যন্তই। আবারও দেখা হবে প্রিয় পাঠক পাঠিকারা নতুন কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।